আসসালামু আলাইকুম। পঞ্চব্যঞ্জন 15/4/2024। প্রথমেই ইরান ইসরায়েল খবর দিয়ে শুরু করি। ইরানে গত 14ই এপ্রিল ইরান ইসরায়েল আক্রমণ করল। এটা একটা হিস্টোরিক বিষয় ছিল। এখন ইসরায়েল পাল্টা আক্রমণ করবে কিনা সেটা বাদ দিয়ে আমরা দেখি এই আক্রমণে কার কী হলো, কে কী ভাবছে। এই আক্রমণে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারত, কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের একটা মেয়ে আহত হয়েছে, সে এখন হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এই হলো ক্ষয়ক্ষতি। এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 99% মিসাইল ড্রোন ইন্টারসেপশনকে ইসরায়েলের ভিক্টরি হিসাবে দেখছে, যাতে লার্জার এসকেলেশন উইল বি অ্যাভয়েডেড, বা বড় কোনো যুদ্ধাবস্থা যাতে না বাঁধে। এই জন্য যেহেতু ভিক্টরি হয়ে গেছে ইসরায়েলের, সেহেতু আর কোনো যুদ্ধের জড়াতে চায় না তারা। ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কোঅর্ডিনেটর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন জন কিবরি, উনি বলছেন ইউএস উইল কন্টিনিউ টু হেল্প ইসরায়েল ডিফেন্ড ইটসেলফ, বাট ইট ডাজ নট ওয়ান্ট ওয়ার উইথ ইরান। ইসরায়েলের প্রতি আমাদের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো, আয়রন ক্ল্যাড, কিন্তু আমরা ইরানের সাথে বৃহত্তর কোনো যুদ্ধে জড়াতে চাই না। উই ডোন্ট সিক এসকেলেটেড টেনশন ইন দ্য রিজন। বেনি গ্যান্টেজ একজন ইসরায়েলি জেনারেল, একসময় ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন উনি, এখন মন্ত্রী খামাখা, তার মানে মিনিস্টার উইদাউট পোর্টফোলিও। উনি বলতেছেন যে এই ইরান আক্রমণের ফলে ইসরায়েল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বিকামিং অল টুগেদার এগেনস্ট ইরান, এটাই তাদের লাভ। ইরান ইসরায়েলের অ্যাটাকের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডেভিড ক্যামেরন, ইউ ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল মিডল ইস্টে টেনশন বৃদ্ধি যাতে না হয়, কী ডিসিশন নেওয়া যায় তার উপরেই তারা গুরুত্ব দিচ্ছেন। মিডল ইস্টে এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে বলছেন ব্যারেল। উই হ্যাভ টু স্টেপ অন দ্য ব্রেকস অ্যান্ড রিভার্স গিয়ার। আমাদের ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন করতেই হবে, ডেসপাইট দ্য স্যাংশন, মিস্টার বোরেল বলছেন। ওদিকে ডেভিড ক্যামেরন বলছেন ইসরায়েলকে বললেন, মানে ইসরায়েলকে বলতেছেন প্রতিশোধ না নিয়ে থিঙ্ক উইথ হেড অ্যাজ ওয়েল অ্যাজ হার্ট, থিঙ্ক উইথ হেড অ্যাজ ওয়েল অ্যাজ হার্ট, কারণ ইরানের আক্রমণ টোটাল ফেল করছে। যুদ্ধে কি হার্টের কোনো জায়গা আছে? ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেম প্রায় 300 বেশি ইরানি মিসাইলকে নিউট্রালাইজ করে দিয়েছে। ওদিকে ইমানুয়েল ম্যাক্রন, উনি বলছেন ফ্রান্স উত্তেজনা হ্রাস করতে সব রকম সাহায্য করবে। এখন দেখেনি কার কী লাভ ক্ষতি হলো। ইসরায়েলের দাবি 99% ড্রোন এবং মিসাইল নিউট্রালাইজ করতে পেরেছে, কোনো রকম বড় ক্ষয়ক্ষতি হয়নি। হামাস অক্টোবর 7-এ ইসরায়েল আক্রমণ করে ইসরায়েল যে রিজনাল পাওয়ার হাউসের একটা ইমেজ ছিল সেটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এখন 6 মাস পরে ইরানের আক্রমণ প্রতিহত করে ইসরায়েলের মিলিটারি শক্তির উপরে সেই আস্থা আবার ফিরে আসলো যে না, তারা শক্তিশালী। ইরান দামাস্কাস আক্রমণে 2 জন জেনারেল সহ রেভলিউশনারি গার্ডের কয়েকজন সদস্য হত্যার বদলাস্বরূপ আক্রমণ করে নিজের সিটিজেনদের, এবার ইরানের লাভ আর কি, নিজের সিটিজেনদের তারা খুশি করতে পেরেছে। সেই সাথে ইসরায়েলি সিটিজেনদের মনে ভয় ঢুকিয়ে এই বিশ্বাস করাতে বাধ্য করছে যে ইরান এখন একটা বৃহৎ শক্তি, যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করতে পারে।
সিটিজেনরা যাতে ভয়ে থাকে, এটুকু ইরানের লাভ। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলছেন, ইরানের বিরুদ্ধে ফার্দার প্রভোকেটিভ অ্যাকশন নেওয়া হলে আরও কঠিন জবাব দেওয়া হবে। তার মানে ইরান আপাতত প্রভোকেটিভ অ্যাকশন না হলে আর যুদ্ধে জড়াতে চাচ্ছেন না। প্রেসিডেন্ট ইরানিয়ান নাগরিক ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যেটা IRGC, এবং পলিটিক্যাল সেক্টরসের এই একাত্মতা, এই ইউনিটিকে প্রশংসা করছেন। যদিও ইরানে পলিসি মেকিংয়ে জনগণের মতামতের কোনো মূল্য থাকে না। ওদিকে হামাস ভাবতেছে, হামাস ইরান হামাসকে ব্যাক করে আসে সবসময়, কিন্তু প্রকাশ্যে কখনো তারা সামনে আসেনি। যেমন আসছে লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সেখানে এরা পেছন থেকে সবসময় সাহায্য করছে। তো এইবার ডাইরেক্ট আক্রমণ করার পরে ভাবতেছে হামাস যে ইসরায়েলকে পরে হয়তো গাজার যুদ্ধে সরাসরি নামাতে পারবে। এটা হামাসের লাভ। যাই হোক, মিডল ইস্টে ফিরে আসি স্বদেশে, নিজের দেশের কিছু খবর। একটা ভালো খবর দিয়ে শুরু করি। ফেনীর সোনাগাজী উপজেলায় বাগদান ইউনিয়নের কবরস্থানের জমি নিয়ে একটা সমস্যা হচ্ছিল, মানে জমি কম পড়তেছিল, কবর দেওয়ার সমস্যা। তো এর জন্য এগিয়ে আসলেন এক হিন্দু পরিবার, তিনি 20 শতক জমি দান করেছেন কবরস্থানের জন্য। এই দান অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতা উপস্থিত ছিলেন মসজিদ কমিটির নেতারা। এরা সবাই বলছেন, যেখানে হিন্দু মুসলিম পরিবার বিভিন্ন সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিপদ আপদে একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হিন্দু মুসলিম সম্প্রীতির এই নিদর্শন ছড়িয়ে পড়ুক সারা দেশে। চুরি চামারি নিয়ে আবার মানুষ হত্যা। ফেনীর ছাগলনায় টাকা চুরির অভিযোগে মাকে গাছের সাথে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যা করেছে একজন ব্যাংক কর্মকর্তা। সেই যেসব যুবককে হত্যা করা হয়েছে তার বয়স মাত্র 18 বছর। এই যুবকের মা খাদিজা বেগম বলছেন, অভাবের কারণে 4 বছর আগে তার সন্তান অর্থাৎ নূর মোহাম্মদকে ব্যাংক কর্মকর্তার বাড়িতে কেয়ারটেকার হিসাবে দিয়ে যান। তখন কত 14 বছর একটা বালক ছিল 4 বছর আগে। তখন থেকে মাসিক বেতন ধরা ছিল 2000 টাকা। কিন্তু এই 4 বছরে ছেলেকে কখনোই কোনো ছুটি দেয়নি, বাড়িতে যেতে দেয়নি। সেই ক্ষোভ থেকে গত 27 রমজান এই ভদ্রলোক, মানে এই যুবক, ব্যাংক কর্মকর্তার বাড়ি থেকে 80,000 টাকা চুরি করে ব্যাংক কর্মকর্তা ফোন দিয়ে বারবার হুমকি দিতে থাকে। তো ঈদের পর দিন এই যুবকের মা যুবককে নিয়ে ব্যাংক কর্মকর্তার বাড়িতে আসেন এবং সেই টাকাটা হ্যান্ড ওভার করেন। এরপরে ধরে মা ঠেকাতে গেছে, মাকে গাছে বেঁধে রেখে ছেলেকে মারছে। রাত্রে সারা রাত মেরেছে এবং পরদিন বিকালে ছেলেটা মারা যায়। তার মানে রাত থেকে বিকাল পর্যন্ত ছেলেটা শুধু কাতরাই গেছে, কেউ তাকে হসপিটালে নেয়নি। হসপিটালে নিলে হয়তো ছেলেটা বাঁচতে পারত। মানুষ এত নৃশংস কেন হচ্ছে? যাক, আরও একটা নৃশংসতা, গাজীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন মাসুদ নামের এক যুবক। এক মোটরসাইকেলের পিছনে অটোরিকশাটা দেয়, একটু লেগে যায়, একটু ধাক্কা দেয়, তাতে মোটরসাইকেল আরোহী ক্ষিপ্ত হয়ে তাকে অটোরিকশা টেনে বের করে নিয়ে মেরে ফেলে, পিটিয়ে। এভাবেই চলছে দেশ। যাক, এবার
আমরা আসি নাটোরে। নাটোরে সিংড়া উপজেলায় পরিষদের চেয়ারম্যান নির্বাচন হতে যাচ্ছে আর কি। তো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিমন্ত্রী পুলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। গতকাল রোববার পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। মন্ত্রী শ্যালক তার বিরুদ্ধে কে দাঁড়াবে? যাই হোক, সোমবার সকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার হোসেন নাটোর শহরে যান। দেলোয়ারের বড় ভাই কলম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরেকজন, উনিও ওই ইউনিয়নেরই সাধারণ সম্পাদক মুন্সি আলাউদ্দিন মুন্সি। ব্যাংকে জামানতে টাকা জমা দেওয়ার জন্য বের হন। তারা কোড নম্বর জানার জন্য নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গেলে কালো একটা মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যায়। এখন একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক উনি জানাচ্ছেন, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী সহ কয়েকজন যুবক দেলোয়ারকে মারতে মারতে গাড়িতে তুলে নিচ্ছেন। ঘটনাটি ডিসি অফিস এবং কোর্ট এলাকায় সংলগ্ন হওয়ায় অনেক মানুষই তা দেখেছেন। প্রকাশ্যে ডিসি অফিসের সামনে কালো মাইক্রোবাসে উঠায় নিয়ে চলে। দেখ, আমরা আশা করছি নমিনেশন পেপার জমা দেওয়ার পরে হলেও মিস্টার দেলোয়ারকে পুলিশ উদ্ধার করতে পারবেন। ডেট চলে যাওয়ার পর হয়তো, এবং পুলিশ আরও নিরপেক্ষ তদন্ত করে এই মিস্টার মন্ত্রী পুলক এবং তার শ্যালক কিংবা তার আত্মীয় স্বজনের কারোরই এক ঝলক সংশ্লিষ্ট আছে এই হাইজ্যাকের পিছনে, তা খুঁজে পাবেন না, এটাও আমরা বিশ্বাস করি। যাক, আবার জমি নিয়ে বিরোধের জেরে ফেনীর ফুলগাজীর নূরপুর গ্রামে সৌদি প্রবাসী ফারুকের বাড়িতে খড়ের গাদে আগুন দিয়ে তার স্ত্রী ফাতেমাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে কুপিয়ে মারা হয়েছে। এবং তাকে কুপাতে সন্ত্রাসীরা মনে করছে যে মারা গেছে, ফেলে রেখে চলে গেছে। যাক, মেয়েটা বেঁচে গেছে, ভাগ্য ভালো ছিল। এখন এবার বুঝতে পারছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাক, নববর্ষ চলে গেল, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এবার এই পয়লা বৈশাখ নিয়ে আমার দেখান কথা। আজ থেকে 23 বছর আগে পয়লা বৈশাখের এই বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গি হামলায় 10 জন মৃত্যু হয়, বেশ কয়েকজন হয় আহত। এই ঘটনার পর 2টা মামলা হয়, একটা হত্যা মামলা আর একটা বিস্ফোরক আইন, 2টি মামলা হয়। এর মধ্যে বিচারিক আদালতে হত্যা মামলার বিচার শেষ হলেও উচ্চ আদালতে আটকে আছে মামলাটি। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলাটি 23 বছর বিচারিক আদালতের গণ্ডি পেরোতে পারেনি। বলা হয় হরকাতুল জেহাদ বুঝি ওই হামলা করেছিল। ওকে, ওই দিনই রমনা থানায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে 2টি মামলা করেন। তো এই বিস্ফোরক মামলায় গত 23 বছরে আদালতে সাক্ষী হাজির করতে পারেনি পুলিশ। ওদিকে হত্যা মামলায় মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আসামিরা হাইকোর্টে আপিল করে, যা এখনও ঝুলিয়ে আছে। তবে অন্য এক মামলায় মুফতি হান্নানে ফাঁসি হয়ে গেছে। যাক, এই গেল একটা। আর একটা 2015 সালে টিএসসি চত্বরে নববর্ষ উৎসবের সময় বেশ কয়েকজন নারীকে শ্লীলতাহানি করা হয়েছিল। সেদিন সন্ধ্যায় শাহবাগ থানায়
আবুল কালাম আজাদ বাদী হয়ে একটা মামলা দায়ের করেন। এরপর নারীদের লাঞ্ছনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে 8 জনকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ এবং তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। এরপরে ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস কোর্টে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এবং সেখানে আসামিদের খুঁজে না পাওয়ার কথা বলা হয়। আদালত ওই প্রতিবেদনটি গ্রহণ না করে মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেন পিআইবিকে। এই মামলা সাক্ষীর অভাবে 9 বছর ধরে চলে আছে, অথচ চেতনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ক্ষমতায় বাঙালির চেতনার সাথে জড়িত দুটি মামলা কেন পুলিশ সাক্ষী হাজির করতে পারছে না? তাহলে প্রকৃত অপরাধী কারা ছিল? চিন্তার বিষয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।